প্রফেসর কলিমুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি কলিমুল্লাহ ভাই, আমি একটু লম্বা একটা ভূমিকা দিলাম, ইচ্ছে করে দিলাম, যে যাতে নাকি পরবর্তীতে আপনাকে বারবার থামাতে না হয়, বারবার নতুন নতুন প্রশ্ন করতে না হয়। তারপর আমি মাঝখানে মাঝখানে আপনার সঙ্গে একটু কথা বলবো। আমরা যদি একটা একটা করে ধরি, আজকে যে সর্বশেষ যে ঘটনা ঘটলো, আমরা এই জামাত ইস্যুটা ধরতে পারি। এটা নিয়ে আপনি বলেন, জামাতের আজকে যে মিটিংটা হলো, এটা নিয়ে আপনার মূল্যায়নটা কি আসলে, আপনি কি বুঝলেন সাদা চোখে? দেখুন, জামাত এমন একটা ভেন্যু বেছে নিয়েছে এবং এমন ভাবে তাদের মঞ্চ সাজিয়েছে, ডিউ রেসপেক্ট, আমরা যেটা দেখলাম লাল সবুজ আখরে, এটা নিয়ে আমি দেখলাম ফেসবুকে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে যে আপনার জাতীয় পতাকা আমরা মাথার উপর রাখি, তার উপর তো দণ্ডায়মান হই না। এক, কোন জায়গায় এই সমাবেশটি হলো? সেখানে আপনার পাকিস্তান অকুপেশন ফোর্স সারেন্ডার চুক্তিতে স্বাক্ষর করেছিল। আর এই যে ঐতিহাসিক জায়গাটি, সেখানে ট্রায়াম্ফেন্টলি কাম ব্যাক করলেন আপনার জামাত ইসলামী এবং বিপুল কলেবরে এবং তাদের দৃষ্টিতে বিপুল গৌরবে 3-4টি ট্রেন্ড তারা নিজেদের দাবি নিয়েছেন। শত শত ভেহিকল ব্যবহার করে সারা দেশ থেকে লক্ষ লক্ষ তাদের নেতাকর্মী সমর্থক হাজির করা হয়েছে এখানটায়। ইটস আ ডেমনস্ট্রেশন অফ স্ট্রেংথ, এবং এটি শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি বার্তা দেবে যে তারা একটা ফর্মিডেবল ফোর্স, তাদের হিসাবে নিতে হবে। এখন যারা জামাতকে মডারেট মুসলিম পলিটিক্যাল পার্টি মনে করেন, তাদের ন্যারেটিভ একরকম, আর যারা তাদের মৌলধারার রাজনীতির অন্যতম কাণ্ডারি হিসেবে ভাববেন, তাদের ন্যারেটিভ আরেক রকম। এবং যে প্রক্রিয়াটি শুরু হয়েছে ডিপলিটিসাইজেশন, -1, -2, -3 and -4, আজকের এই সমাবেশের কারণেই হয়তো নজর পড়বে অনেকের, এবং -4 হয়ে যাওয়ার দ্বিতীয় ধাপটি আজকে থেকে শুরু হয়ে যেতে পারে। প্রথম ধাপটি শুরু হয়েছে বর্তমান সরকার মাসখানেক আগে যে গ্যাজেটটি প্রকাশ করেছেন, সেখানে তারা জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে নোটিফাই করেছেন, গ্যাজেটভুক্ত করেছেন। তো ফলে সেটা হলো প্রথম ধাপ, ডিজুরো, আজকে ডিফ্যাক্টো। এবং এই যে অবস্থাটা খেয়াল করে দেখেন, জামাতের আমির অসুস্থ হয়ে গেলেন এবং তিনি হাসপাতালে শুশ্রূষার জন্য গেলেন। সেখানে বিএনপির টপ রাস যারা গ্রাউন্ড আছেন, তারা তার শরীরের খোঁজখবর নিতে হাজির হয়েছেন। এটি আপনার তাদের মধ্যে যে উপরে উপরে যতই বিভেদ থাকুক, এন্ড অফ দ্য ডে তারা কমিউনিটি আর্মস, সেটির পরিচয় কিন্তু বহন করেছে। আমি আপনাকে একটু থামাচ্ছি একটা কিছু বোঝার জন্য, আমার কাছে ঠিক ক্লিয়ার হয় নাই। সেটা হলো এই যে আপনি বললেন যে -4, এই জিনিসটাকে একটু ক্লিয়ার করা যায়? দেখুন, -1 বলতে আমি কিন্তু ব্যক্তি না, দল বলছি। আওয়ামী যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, দেয়ারন তারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন, ঘুরছেন। দ্বিতীয়ত আপনার তাদের সঙ্গে বিরোধী অবস্থানে যারা ছিলেন সংসদে, জাতীয় পার্টি, তারা -2। বিএনপি যেভাবে টার্গেটেড হচ্ছে তাদের এনসিপি দ্বারা, তাতে মনে হচ্ছে যে -3 হিসেবেই তাদের গণ্য করা হচ্ছে। আর এই দ্বিবিধ প্রক্রিয়ায় জামাত -4 হওয়ার একটা পথে অগ্রসর হচ্ছে। এখন মেইনস্ট্রিম 4টি পলিটিক্যাল পার্টি, তাদের যদি মাইনাস করে ফেলা যায়, তাহলে এনসিপির মতো দল স্পেস পেতে পারে এবং সামনে সরকার গঠন করতে পারে। এটি 2-2 4 মেলানোর মতো একটা সহজ অঙ্ক।
এবং যদি অস্ত্র হয় এটা এটা একটু বেশি বেশি আপনার মানে একটু অতিমাত্রায় কল্পনার সুতোর নয় কি, মনে হবে না কি আপনার কাছে? জামাতকে নিষিদ্ধ করবে কিভাবে, জামাতকে মাইনাস করবে কিভাবে? আমি নিষিদ্ধ করার কথা বলিনি, কিন্তু মার্জিনালাইজড, গ্রাজুয়ালি কোণঠাসা করে ফেলা, স্টিগমাটাইজ করা, ইনুয়েন্ডো হাজির করা, ইত্যকার যে প্রক্রিয়াগুলো আছে। যেমন এনসিপি প্রফেসর ইউনূসের স্বপ্নের রাজনৈতিক দল, ইস বেবি, তারা কিন্তু তাদের রণনীতি ও রণকৌশল হিসেবে মবকে বেছে নিয়েছে এবং সর্বত্র তারা তাদের মতো করে ডিকটেট করবার চেষ্টা করছে ফিউচার কোর্স অফ অ্যাকশন। গোপালগঞ্জে তারা হাজির হয়েছেন পদযাত্রার নামাবলী সরিয়ে রোড টু মার্চ টু এইরকম অভিধায় বাঘের মতো গর্জন করতে করতে গিয়ে উপনীত হয়েছেন এবং ভাগ্যের নির্মম পরিহাস, তাদের ফিরতে হয়েছে মার্জার বেশি। ছিলেন বাঘ, হয়েছেন বেড়া, তাও আবার বর্ম আচ্ছাদিত সাজো আজানে করে সশস্ত্র বাহিনীর প্রোটেকশনে, এবং যেই সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব নিয়ে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। খুব বেশি দিন আগের কথা নয়, আপনার হাসনাত আব্দুল্লাহ মহোদয়ের সেই যে অভিভাষণ সেটা ভুলে যায়। অর্থাৎ আপনি যা কিছু নিন্দা করলেন তাই শেষ পর্যন্ত তাদেরই প্রোটেকশনে আশ্রয়ে আপনাকে জীবন বাঁচাতে হবে। ভাগ্যের কি নির্মম পরিহাস। এখন ধরে নেওয়া হয়েছিল যে গোপালগঞ্জ একটা বিচ্ছিন্ন জনপদ। চকরিয়ায় গিয়ে দেখলেন সেখানেও কথা বলে জুত করা যাচ্ছে না, লোকজন হামলে পড়ছে এবং আপনার যেই ন্যারেটিভ ব্যবহার করলে লোকজন উত্তেজিত হয় তাই ব্যবহার করলেন। তো সেখানে আবার সেই সশস্ত্র বাহিনীর অনুকম্পায় আপনাদের সেখান থেকে প্রস্থান করতে হবে। আমাকে বান্দরবান থেকে কেউ কেউ ফোন করে জানাচ্ছিলেন যে পরবর্তী ডেস্টিনেশন তো বান্দরবান, সেখানেও পরিস্থিতি কিন্তু খুব সুখকর হবে বলে মনে হয় না। এই যে দেশব্যাপী তাদের এই যে whirlwind tour এবং যে রাফ রিসেপশন, সেটা কিসের পরিচয় বহন করে? একটা হচ্ছে যে তাদের জনসম্পৃক্ততা নেই, দ্বিতীয়ত তারা যে প্রভোকেশনের ব্যবস্থা করছেন তার মধ্য দিয়ে একটা প্যাটার্ন সেট হচ্ছে, ডেভেলপ করছে। তো ফলে আপনার তাদেরই ক্রিয়াকলাপের মধ্য দিয়ে দেশটি এই শান্তির দূত প্রফেসর ইউনূসের হুকুমতে দেশটি অশান্ত হয়ে উঠছে। আর আপনার এই যে কোলকে যে জোর করে পাওয়া যায় না, ভালোবাসা যে অর্জন করতে হয়, জবরদস্তি করে হাসিল করা যায় না, সেটি বুঝবার মতো ম্যাচুরিটি এই টডলার পার্টির আছে কিনা আমার সন্দেহ। আর আপনার শুরু থেকেই তারা কিন্তু হোঁচট খাচ্ছে। এখন আজকে আপনি সামরিক প্রহরা উঠিয়ে নেন, মানে প্রহরার মাত্রা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে এপিসি আনতে পেরেছে। আমাদের সাধারণ মানুষ তো আর ট্যাঙ্ক এবং এপিসির পার্থক্য বোঝেন না, তারা মনে করেন এগুলোই ট্যাঙ্ক। এখন সেটা তো খুব ভালো বার্তা দিচ্ছে না জনমনে। আজকে প্রোটেকশন সরিয়ে ফেলুন, কালকে আপনি নাই। সুতরাং আপনি যে একটা ফ্যাক্টর হবেন সেটা সে আশায় করে বেন। ধন্যবাদ। জি, আমরা মোটামুটি এটা বুঝলাম, কিন্তু তাহলে নির্বাচনের কি হবে? এই যে নির্বাচন নিয়ে এত আশাবাদ এবং বিএনপিও নির্বাচনে যাওয়ার জন্য কেমন যেন মনে হচ্ছিল যেন এই মাত্র তারা মাঠে নেমে যাবে, এবং জামাতে ইসলামকে দেখলাম বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীও ঠিক করে ফেললেন। তো আমরাও মনে মনে যারা ভোট দিতে চাই, আমাদের মধ্যে অনেকে ভোট অনেক বছর দেন না, তারাও ভোট দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেলেন। সেই নির্বাচনের যে আশাটা, যে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে, সেটার কি ভবিষ্যৎ এখন দাঁড়াচ্ছে? দেখুন, আমার তো মনে হচ্ছে যে আমরা আসলে মরীচিকা বা বিপ্লবের বড় বিপ্লবের পেছনে ছুটছি। আলটিমেটলি পুরো বিষয়টা মানে তড়িঘড়ি করে একটা গণভোটের আয়োজনের দিকে চলে যাবে, যে 2029 পর্যন্ত, যেটি প্রথমে কক্সবাজারে গিয়ে আমাদের একজন উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা বলেছিলেন যে লেজিটিমেটলি তো আমরা শেখ হাসিনার যে পুরো টেনিওর সেটা থাকতে পারি। তো সেই বিষয়টাই হয়তো
দেখা যাবে, এবং ঈদের আমাদের মুসলিমরাও যারা সেপ্টিক ওখানে ছিলেন তাদের দিয়ে একই রকমের দাবি তোলা হয়েছে, যেটা আবার তিনি অ্যাকনলেজ করেছেন, আল জাজিরার সঙ্গে সাক্ষাতে সেটি জানান দিয়েছেন। আবার এই ঈদুল আজহার দিন তো তাকে আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা গেছে, প্রায় বাড়ি খেয়ে যাচ্ছিলেন বাঁশের সেই ঘেরটোপের সঙ্গে। ভাগ্যিস আপনার যারা নিরাপত্তা প্রোটোকলের দায়িত্বে ছিলেন তারা তাকে আটকে ফেলেছিলেন, তা না হলে কিন্তু জখম হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটত। ধন্যবাদ। জি, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে মানে যে নির্বাচনের প্রত্যাশা বিএনপি করছিল যে এক সপ্তাহ আগে হবে, আজকে আবার দেখলাম যে আপনার প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব উনি বললেন যে প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন তার একদিনও পরে নয়, প্রধান উপদেষ্টা বলেছিলেন এপ্রিলে, কিন্তু একদিনও পরে যদি না হয় তাহলে এপ্রিলে হওয়ার কথা, কিন্তু সেটাকে আপনি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আপনি বলছেন যে 5 বছরের একটা লক্ষ্য নিয়ে হয়তো অগ্রসর হবেন, তো এটা কেন মনে হচ্ছে আপনাকে? তিনি তো আপনার ভেরি গুড মার্কেটিং ম্যান, প্যাকেজিং ম্যান। তিনি কায়দা করে আপনার হয়তো এপ্রিলে গণভোটের আয়োজন করে দেবেন, সবার মুখ বন্ধ হয়ে যাবে। ওটা থেকে নির্বাচন বলতে যাচ্ছেন, তাই? কোনো সন্দেহ নাই, দেশব্যাপী সারা দেশ একটা কনস্টিটুয়েন্সি, খেয়াল কর। সুতরাং গ্র্যান্ড আপনার একটা ব্যবস্থা হয়তো দেখে লোকজন ম্যাসমারাইজড হয়ে যেতে পারে, এবং তাকে তো আহ্বান জানানো হয়েছে দালালদের কথা যেন তিনি না শোনেন, তিনি যাতে বিচলিত না হন। আপনি ভুলে গেছেন ঈদুল আজহার সেই ঈদগাহ মাঠে? হ্যাঁ, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, যেটা নাকি মানে এর মধ্যে অনেক ব্যবসায়ীরা আমার সঙ্গে যে কথাটা বলেছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে ট্রাম্পের এই শুল্ক এবং এই পাল্টা শুল্ক প্রয়োগ হচ্ছে আর মাত্র 10 দিন আছে, 10 দিন 11 দিন আছে, আগস্টের 1 তারিখ থেকে। এর মধ্যে আমাদের বাণিজ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন, দেখা করেছেন এবং এসে বলেছেন যে অনেকগুলো শর্ত আছে, তো সেগুলো নাকি আবার প্রকাশযোগ্য নয়, নন ডিসক্লোজার। তো কি হতে পারে, কি চাচ্ছে তারা, কি দিতে রাজি হচ্ছি আমরা? এবং তার উপর কথা হলো এই ধরনের উপদেষ্টা, এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু দেওয়ার কি তারা রাজি হতে পারে যে নাকি আগে ভাগে প্রকাশ করতে তারা করতে ভয় পায়? দেখুন, নন ডিসক্লোজার এই যে ক্লজ সেটি প্রযুক্ত করা হয়েছে এবং আমরা ইচ্ছায় অনেকটা সেটা মেনে নিই। এবং এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে এই যে আমরা একই সময়ে প্রায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর স্থাপনে রাজি হয়ে গেছি, সেটা করে ফেলেছি এবং তাদের ইমিউনিটি প্রদান করে দিয়েছি। তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না আমাদের এখানে, আমরা তাদের কাউকে পার্সন নন গ্রাটা ঘোষণা করতে পারবো না প্রয়োজনে। অর্থাৎ এই দ্বিবিধ ভাবে আমরা কিন্তু আমাদের সার্বভৌমত্ব সংকুচিত করে ফেললাম। এবং মার্কিনী যে রীতি, যদি একটি রেজিম আনপপুলার হয়ে যায়, ব্যাগে যদি রূপান্তরিত হয়, তারা কিন্তু ছেড়ে ফেলে। ফার্ডিনান্ড মার্কোসের মতো আপনজন তো আর কেউ ছিল না, তাকেও কিন্তু তারা এক কাপড় বিদায় করার ব্যবস্থা করে দিয়েছিল। তো ফলে নতুন রেজিম যারাই চালাতে আসবেন তাদের তো ট্রিটি অব্লিগেশন থেকে যাবে। সুতরাং ডার্টি যে কাজগুলো সেগুলো ইউনুস করে গেলেন, আর ভবিষ্যতে নতুন ইউনুস যারা আসবেন তাদের জন্য আপনার কাজটা সহজ হবে যে ভাই আমি তো এই সাইন করেছেন ইউনুস, সুতরাং তাকে ধরেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনি বিভিন্ন বিষয়ে অনেকটা সংক্ষিপ্ত ভাবে আপনি প্রশ্নগুলি জবাব দিলেন এবং আমার কাছে অনেকগুলো নতুন বিষয় আপনার কাছ থেকে মনে হয় আজকে জানতে পারলাম। প্রিয় দর্শক, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যে সমস্ত বিষয়ে কথা বললেন এবং যেগুলো আমার কাছে কিছুটা নতুন লাগলো, আমার মনে হয় এগুলো কিন্তু চিন্তার উদ্রেক করে। আপনারা এই বিষয়গুলো ভাবতে পারেন, কারণ এই ভাবনাগুলির পেছনে আমার বিবেচনায় বেশ কিছু যুক্তিও কিন্তু আছে।